হাই, আমি চয়ন। তোরা সবাই কেমন আছিস? আশা করছি ভালো আছিস। এর আগের ভিডিওতে আমি তোদের সঙ্গে আলোচনা করেছি পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা সম্পর্কে, এবং ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে তোদের মেন্ডেলিভের পর্যায় সূত্র, তারপরে নিউল্যান্ডের অষ্টক সূত্র, ডোবেরাইডারের ত্রয়ী সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আর মেন্ডেলিভের পর্যায় সূত্রের যে ত্রুটি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তোদের সঙ্গে মেন্ডেলিভের যে পর্যায় সূত্র, সেই সূত্রকে পরবর্তীতে সংশোধিত করা হয়েছিল, এবং যে বিজ্ঞানী প্রথমে এটা সংশোধিত করেছিল তার সম্পর্কে একটু আমি জানবো, এবং তার সেই সংশোধিত সূত্রের থেকে নতুন একটা পর্যায় সারণী তৈরি করা হয়, যেটাকে বলা হয় আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী। সেটা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আগের ভিডিওতে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো, বলে দিয়েছিলাম যে মেন্ডেলিভের পর্যায় সূত্রের মেন্ডেলিভের পর্যায় সারণীতে সাতটি পর্যায় ছিল, সাতটি পর্যায়, আর কি ছিল, আটটি শ্রেণী ছিল, আটটি শ্রেণী, এটা বলে দিয়েছিলাম। আর তারপরে মেন্ডেলিভের সময় আরো বলেছিলাম যে মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়নি, যার কারণে উনি এই আটটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। তারপরে যখন আরো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় তখন তাদেরকে আরো একটা নতুন শ্রেণীতে দেওয়া হয়, যার ফলে মেন্ডেলিভের সেই সংশোধিত পর্যায় সারণীতে সাতটি পর্যায় আর 9টি শ্রেণী ছিল। এই পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছিলাম। মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে 7টি পর্যায় আর 9টি শ্রেণী ছিল। এই পর্যন্ত আমি আলোচনা করে তোদের দিয়েছিলাম, এবং এই জিনিস দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হলো মেন্ডেলিভের অ্যাকচুয়াল পর্যায় সারণী, যেটা মেন্ডেলিভ নিজে করেছিলেন, তাতে ছিল 7টি পর্যায় 8টি শ্রেণী। আর আরেকটা হলো মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী, অর্থাৎ মেন্ডেলিভের সময় যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস ছিল সেগুলো আবিষ্কৃত হয়নি, পরে যখন আবিষ্কৃত হয় তখন তাদের জন্য আলাদা একটা শ্রেণীতে দেওয়া হয় তাদেরকে, এবং সেটাকে কি বলা হয়, সেটাকে 9 নম্বর শ্রেণীতে দেওয়া হয়। যার ফলে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে 7টি পর্যায় আর 9টি শ্রেণী ছিল। এইটুকু আশা করছি কারোর সমস্যা নেই। এইবার দেখ, 7টি পর্যায়ের প্রত্যেকটা পর্যায়ে আলাদা আলাদা সংখ্যক এলিমেন্টস রয়েছে। মেন্ডেলিভের পর্যায় সারণী বলিস বা মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী বলিস, আর এটা আধুনিক পর্যায় সারণী হোক না কেন, সবগুলোতে কি রয়েছে, সবগুলো পর্যায়ে আলাদা আলাদা সংখ্যক এলিমেন্টস বা মৌলগুলো রয়েছে। এই আলাদা আলাদা সংখ্যক মৌলগুলো থাকার কারণে এদেরকে নাম দেওয়া হয়েছে। যেরকম আমরা কি জানি, প্রথমে মেন্ডেলিভের পর্যায় সারণী যদি আমরা এঁকে নিই, মনে কর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এগুলো 7টা পর্যায়। আর শ্রেণী কটা ছিল, শ্রেণী ছিল এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 8টা। আর সংশোধিত পর্যায় সারণী যদি ধরি তাহলে কটা ছিল, 9টা ছিল, তাই তো? তাহলে এইটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে। আমি আশা করছি এখানে কারোর কোনো সমস্যা নেই। এই দিয়ে মোট 9খানা হয়ে গেল। বুঝতে পেরেছিস সবাই? এইবার দেখ উনি কি করেছিল, উনি সবগুলো পর্যায়ের নাম্বার দিয়ে ডিনোট করেছিল। এটা 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, এটা 3 নম্বর শ্রেণী, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর শ্রেণী, 8 নম্বর শ্রেণী, আর 9 নম্বর শ্রেণীকে 0 দিয়ে ডিনোট করা হয়েছিল। কেন 0 দিয়ে ডিনোট করা হয়েছিল? কারণ 9 নম্বর শ্রেণীতে নোবেল গ্যাসরা ছিল, এবং এই 9 নম্বর শ্রেণীকে কিন্তু মেন্ডেলিভ সাহেব ইনক্লুড করে যেতে পারেননি, কারণ ওনার সময় কোনো নোবেল গ্যাস আবিষ্কৃত হয়নি। এটা ওনার পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীরা
এই 9 নম্বর শ্রেণীকে যুক্ত করেছিল। এখানে কি আছে, এখানে নোবেল গ্যাসগুলো রয়েছে, নোবেল গ্যাসগুলো এখানটাতে রয়েছে। তাহলে নোবেল গ্যাস কোনগুলো রয়েছে, প্রথমে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। 1 2 3 4 5 6 7, বুঝতে পেরেছিস? তাহলে এইগুলো রয়েছে। কি করেছিল উনি যখন পর্যায় সারণী করেছিল তখন, আর আমরা আরেকটা তথ্য জেনেছি, প্রত্যেকটা শ্রেণীকে কয় ভাগে ভাগ করেছিলেন উনি, প্রত্যেকটা শ্রেণীকে দুটো উপবিভাগে বিভক্ত করেছিলেন, শুধু 8 নম্বর বাদ দিয়ে। 8 নম্বর বাদ দিয়ে সবাইকে কি করেছিলেন, দুটো উপবিভাগে বিভক্ত করেছিলেন। এই দেখ দুটো উপবিভাগে বিভক্ত করছে, এই যে ডট ডট লাইন, এইগুলো উপশ্রেণীতে, অর্থাৎ উপশ্রেণীতে বিভক্ত করেছিলেন। বুঝতে পেরেছিস? উপশ্রেণীতে বিভক্ত, এই 7 নম্বর পর্যন্ত উপশ্রেণীতে বিভক্ত করেছিলেন। তাহলে এটার নাম দিয়েছিলেন এ উপশ্রেণী, বি উপশ্রেণী, সবার এরকমের এ বি উপশ্রেণীতে বিভক্ত করে দিয়েছিলেন। এ বি এ বি এ বি এ বি এরকমের করে দিয়েছিলেন। বুঝতে পারছিস? আমি আশা করছি বুঝতে পারছিস। এইবার উনি কি বলেছিলেন, উনি এইগুলোতে প্রত্যেকটাতে কি করেছিলেন, এলিমেন্ট গুলো সাজিয়েছিলেন। কিসের উপর ভিত্তি করে, ওদের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। আর ওনার সূত্রতে উনি বলে দিয়েছিলেন পারমাণবিক ভরের উপর ভিত্তি করে কি হয়, ওদের পর্যায় ধর্মের পুনরাবৃত্ত হয়, তাই তো? ওদের যে ধর্ম রয়েছে, ভৌত আর রাসায়নিক ধর্ম, এইগুলো কি হয় এই ভরের উপর ভিত্তি করেই, পারমাণবিক ভরের উপর ভিত্তি করে কি হয় পুনরাবৃত্ত হয়। তাহলে এই প্রথম 1 নম্বরে কি লিখেছিলেন, হাইড্রোজেন লিখেছিলেন। 1 নম্বরের এ তে হাইড্রোজেন লিখেছিলেন, আর কি তারপরে গিয়ে হিলিয়াম ছিল। এরপরে কি আছে, 1 নম্বরের এ তে কি লিখেছিলেন, লিথিয়াম। কি করে উনি এটা এইগুলো বের করেছিলেন আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, এখানে জাস্ট একটুখানি বোঝানোর জন্য বলে দিচ্ছি। তারপরে 2 নম্বরে কি দিয়েছিলেন, বেরিলিয়াম। তারপরে 3 নম্বরের বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে ফ্লুরিন, এই এরকমের করে লিখেছিলেন। তারপরে এই 8 নম্বর খালি ছিল। তারপরে কি রয়েছে, তারপরে আবার 1 নম্বরে এতে কি লিখেছিলেন, সোডিয়াম। তারপরে 2 এ লিখেছিলেন ম্যাগনেসিয়াম, 3 এ লিখেছিলেন অ্যালুমিনিয়াম, 4 এ কি লিখেছিলেন, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তারপরে গিয়ে কি লিখেছিলেন, তারপরে গিয়ে আর্গন লিখেছিলেন। যদিও এই আর্গন এটার কথা পরবর্তী বিজ্ঞানীরা এটারে যুক্ত করেছিল। যাই হোক, এটুকু তোরা বুঝতে পেরেছিস, এরকম করে লিখেছিল। তারপরে কি আছে, তারপরে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ক্যান্ডেনিয়াম, সিও, তারপরে কি ছিল, কোবাল্ট ছিল, তারপরে নিকেল ছিল। তারপরে গিয়ে দেখ আবার উনি 1 নম্বরেই লিখেছিলেন, কি লিখেছিলেন, কপার, ঠিক আছে। তারপরে কি লিখেছিলেন, জিঙ্ক লিখেছিলেন, কপার, জিঙ্ক। তারপরে কি লিখেছিলেন, গ্যালিয়াম, জার্মেনিয়াম, তারপরে আর্সেনিক, আর ব্রোমিন লিখেছিলেন এখানটাতে, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন। এখানে লিখেছিলেন সেলেনিয়াম, তারপরে ব্রোমিন লিখেছিলেন। তাহলে দেখ আমি যদি এইটুকু আলোচনা করি, মোট কখানা পর্যায় ছিল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এই হলো 7 নম্বর। এই টোটাল 7খানা পর্যায় ছিল। তাহলে এই 7খানা পর্যায়ে আমরা যদি প্রথম পর্যায়টা দেখি, এইখানটাতে দেখ প্রথম পর্যায়েতে কটা মৌল ছিল, 1টা 2টো। প্রথম পর্যায়ে কটা মৌল ছিল, 2টো মৌল ছিল। যেহেতু প্রথম পর্যায়ে সবথেকে কম সংখ্যক মৌল ছিল, যার কারণে এটাকে কি বলা হয়,
অতিরস পর্যায় বলা হয়। কি বলা হয়? অতিরস। কাকে বলা হয়? প্রথম পর্যায়কে অতিরস পর্যায় বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে শুধুমাত্র দুটো মৌল রয়েছে, হাইড্রোজেন আর হিলিয়াম, যার কারণে প্রথম পর্যায়কে অতিরস পর্যায় বলা হয়। তারপরে দ্বিতীয় পর্যায়ে দেখ 8খানা মৌল আছে, 1 2 3 4 5 6 7 8খানা। তার জন্য দ্বিতীয় মৌলকে কি বলা হয়? রস পর্যায় বলা হয়। এবং 3 নম্বর পর্যায়েতেও দেখ 8খানা মৌল রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় দুটোতেই কটা রয়েছে? 8টা করে মৌল রয়েছে, যার কারণে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়কে একত্রে কি বলা হয়? প্রথম রস পর্যায় আর দ্বিতীয় রস পর্যায় বলা হয়। তাহলে প্রথম রস পর্যায় কাকে বলা হয়? দ্বিতীয় পর্যায়কে, যেখানটাতে দেখ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন রয়েছে। তাহলে কোথা থেকে? লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত রয়েছে, যার কারণে এটাকে প্রথম রস পর্যায় বলা হয়। তারপরে এই 3 নম্বর পর্যায়কে কি বলা হয়? দ্বিতীয় রস পর্যায় বলা হয়। 3 নম্বর পর্যায়কে কি বলা হয়? 3 নম্বর পর্যায়কে বলা হয় দ্বিতীয় রস পর্যায়। তাহলে দ্বিতীয় রস পর্যায়ে কি আছে? সোডিয়াম থেকে দেখ আর্গন পর্যন্ত আছে। সোডিয়াম থেকে কোন পর্যন্ত আছে? আর্গন পর্যন্ত মৌল রয়েছে। তাহলে সবার প্রথমে কি রয়েছে? সবার প্রথমে শুধুমাত্র 2খানা মৌল রয়েছে, যার কারণে এটাকে অতিরস পর্যায় বলা হয়। তাহলে কটা রয়েছে? মাত্র 2টি মৌল। দ্বিতীয় পর্যায়ে কটা মৌল রয়েছে? দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল রয়েছে, 8টি মৌল, যার কারণে এটাকে প্রথম রস পর্যায় বলা হয়। এবং তৃতীয় পর্যায়েও কটা রয়েছে? 8টি মৌল রয়েছে, যার কারণেও এটাকে কি বলা হয়? দ্বিতীয় রস পর্যায় বলা হয়। এইবার দেখ 4 নম্বর পর্যায়তে এসে দেখ, 4 নম্বর পর্যায়তে কটা করে মৌল রয়েছে? 18খানা মৌল রয়েছে। 4 নম্বর পর্যায়ে টোটাল কটা হবে? 18খানা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে 4 নম্বর পর্যায়ে কটা মৌল রয়েছে? 18খানা মৌল রয়েছে, যার কারণে এটাকে কি বলা হয়? দীর্ঘ পর্যায় বলা হয়। এটাকে কি পর্যায় বলা হয়? দীর্ঘ পর্যায়। কি পর্যায়? দীর্ঘ পর্যায়। কত নম্বর পর্যায়কে? 4 নম্বর, অর্থাৎ চতুর্থ পর্যায়কে দীর্ঘ পর্যায় বলা হয়। কেন? কারণ কটা মৌল রয়েছে? 18টি মৌল রয়েছে। তাহলে কোথা থেকে? পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত। পটাশিয়াম থেকে কোন পর্যন্ত? ক্রিপ্টন পর্যন্ত, যার কারণে এটাকে কি বলেছে? এই চতুর্থ পর্যায়কে দীর্ঘ পর্যায় বলা আছে। এবার একটা জিনিস, এই চতুর্থ পর্যায়ে কি রয়েছে? প্রথম দীর্ঘ পর্যায় বলা হয়, কারণ এটা প্রথম। আর এই 5 নম্বর পর্যায়েও কটা মৌল থাকবে? 5 নম্বর পর্যায়েও ওরকমের কটা মৌল রয়েছে? 18খানা মৌল রয়েছে, যার কারণে 5 নম্বর পর্যায়কেও কি বলা হয়? 5 নম্বর পর্যায়কেও দীর্ঘ পর্যায় বলা হয়। কিন্তু এটাকে দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলা হয়। কেন দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলা হয়? কারণ এইখানটাতে এটা 2 নম্বরে রয়েছে, যার কারণে। আর এই 6 নম্বর পর্যায়ে টোটাল কটা? এই 6 নম্বর পর্যায়ে টোটাল তোদের 32টি মৌল রয়েছে। কটা? 6 নম্বর পর্যায়ে 32খানা মৌল রয়েছে। এবং এখান থেকে ল্যান্থানাম শুরু হয়েছে, ল্যান্থানাম সিরিজ, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মৌল এখান থেকে শুরু হয়েছে। 3B, এইখানটাতে বুঝতে পেরেছিস? ল্যান্থানাম আর অ্যাক্টিনাইড, মানে টোটাল 32খানা মৌল রয়েছে। কত নম্বর? 6 নম্বর পর্যায়ে টোটাল 32খানা মৌল রয়েছে, যার কারণে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোদের সবথেকে অতি দীর্ঘ পর্যায়। কি বলা হয়? অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায় কাকে বলা হয়? 6 নম্বর, ষষ্ঠ বা 6 নম্বর পর্যায়কে। কেন বলা হয়? কারণ
32 খানা মৌল রয়েছে তার কারণে। বুঝতে পারলি কেন বলা হয়? কারণ 6 নম্বর পর্যায়ে 32 খানা মৌল রয়েছে তার জন্য। এবং এই 7 নম্বর পর্যায়কে কি বলা হয়? ইনকমপ্লিট সিরিজ বলা হয়। কেন ইনকমপ্লিট সিরিজ বলা হয়? কারণ এই 7 নম্বর পর্যায়ে কি নেই? 7 নম্বর পর্যায়ে সমস্ত মৌলগুলো নেই, তার কারণে এটাকে কি বলা হয়? ইনকমপ্লিট পর্যায়ে বলা হয়। তাহলে এইখানটাতে মুছে দিচ্ছি আমি। ক্লিয়ার হয়েছে সবার এই জায়গাটাতে? তাহলে তোদের এই জায়গাটাতে সবথেকে যে ইম্পর্টেন্ট সেটা হলো তোদের এই মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় কটি শ্রেণী রয়েছে, আর মেন্ডেলিভের সংশোধিত পর্যায়ে কটি পর্যায় কটি শ্রেণী রয়েছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এইখান থেকে ইম্পর্টেন্ট কোনটা? এইগুলো তোদের একটুখানি মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম পর্যায়কে কি বলা হয়? প্রথম পর্যায়কে অতি রহস্য পর্যায়। রহস্য মানে কি? ছোট, সব থেকে ছোট। প্রথম পর্যায়ে দেখ 2 খানা মৌল রয়েছে, হাইড্রোজেন আর হিলিয়াম রয়েছে, যার কারণে প্রথম পর্যায়কে অতি রহস্য বলছে। এবং 2 নম্বর আর 3 নম্বর পর্যায়ে কটা রয়েছে? 2 নম্বর পর্যায়েও 8টি মৌল রয়েছে, আর 3 নম্বর পর্যায়েও 8টি মৌল রয়েছে, যার কারণে 2 আর 3 নম্বর পর্যায়কে কি বলা হয়? যথাক্রমে প্রথম রস এবং দ্বিতীয় রস পর্যায় বলা হয়। তাহলে এই জিনিসগুলো একটুখানি মনে রাখবি তোদের আর এই শখ একদম মুখস্থ করতে হবে না। ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে এই 4 নম্বর আর এই 5 নম্বর পর্যায়কে কি বলা হয়? দুই জায়গায়, এই 4 নম্বর আর 5 নম্বর দুই জায়গায় কটা করে মৌল রয়েছে? 18 করে, 18টা করে। আমি আগেই গুনে তোদের দেখিয়ে দিলাম কটা করে মৌল রয়েছে। 4 নম্বরে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা করে মৌল রয়েছে, যার কারণে 4 নম্বর পর্যায়কে কি বলা হয়? 4 নম্বর এবং 5 নম্বরেও 18টা করে রয়েছে। দুজনকেই যথাক্রমে প্রথম দীর্ঘ পর্যায় এবং দ্বিতীয় দীর্ঘ পর্যায় বলে অভিহিত করা হয়। এটুকু বুঝতে পেরেছিস? আর এই 6 নম্বর যে পর্যায়, এখানটাতে এই জায়গাটাতে কারা রয়েছে? ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট শ্রেণীর মৌলগুলো এর মধ্যে রয়েছে, এবং এই শ্রেণীতে টোটাল 32 খানা মৌল রয়েছে, যার কারণে এটাকে কি বলা হয়? অতি দীর্ঘ পর্যায়, সবথেকে বেশি, যার কারণে মোট টোটাল 32 খানা রয়েছে। ঠিক আছে? তাহলে ল্যান্থানাইট শ্রেণীর মৌল আর অ্যাক্টিনাইট শ্রেণীর মৌল তোদের এখন অত ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য তোরা বড় ক্লাসে 11-এ উঠলে জানতে পারবি ওর সম্পর্কে। বুঝতে পারলি? তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে 7 নম্বরে এই পর্যায়টাকে ইনকমপ্লিট। এটাকে কি বলা হয়? ইনকমপ্লিট বা অসম্পূর্ণ পর্যায়। কাকে বলা হয়? 7 নম্বর পর্যায়কে কি বলা হয়? অসম্পূর্ণ পর্যায়। কেন? ওখানকার মৌলগুলো সব আবিষ্কৃত হয়নি, যার কারণে ওটাকে ইনকমপ্লিট পর্যায় বলা হয়। ঠিক আছে? তাহলে এটুকু ক্লিয়ার। আমি তাহলে এখানটাতে মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা এখন মুছছি, এটা কার ছিল? এটা ছিল মেন্ডেলিভের পর্যায় সারণী, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী ছিল। এইবার এই মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছুটা কি ছিল? ভুল ছিল। তোরা জেনেছিস, আগের ভিডিওতে জেনেছিস মেন্ডেলিভের এই পর্যায় সারণীতে কি ছিল? ভুল ছিল। কি ছিল? কেন ভুল ছিল? কারণ সেই ভুলগুলো আমি আগে আলোচনা করে দিয়েছি, এখন আর বলছি না। ঠিক আছে? আগের ভিডিওতে একটুখানি দেখে নিবি। আর এই ভুলগুলো থাকার কারণে পরবর্তীতে বিজ্ঞানীরা আরো গবেষণা করেন এই ভুলগুলো যদি সংশোধন করা যায়। এইবার সংশোধন করার জন্য একজন বিজ্ঞানী, নাম হলো তার মোজলে। কি নাম? মোজলে। উনি কি করেন? এক্স-রে পরীক্ষার মাধ্যমে মৌলগুলোর এক্স-রে পরীক্ষার মাধ্যমে বলেন যে মেন্ডেলিভ কি বলেছিলেন? মেন্ডেলিভ বলেছিলেন মৌলগুলোর ভৌত আর রাসায়নিক ধর্মগুলো কি হবে? ওদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তাহলে পুনরাবৃত্ত হবে। কিন্তু মোজলে এই পরীক্ষার মাধ্যমে বললেন পারমাণবিক ভর নয়, বরঞ্চ পারমাণবিক ক্রমাঙ্কের উপরে কি হয়? এদের যে ভৌত আর রাসায়নিক ধর্মগুলো রয়েছে সেইগুলো পুনরাবৃত্ত হয়। তাহলে মোজলের সঙ্গে মেন্ডেলিভের কি পার্থক্য ছিল? মোজলে কি বললেন? মোজলে বললেন পারমাণবিক ক্রমাঙ্ক, আর মেন্ডেলিভ কি বললেন? পারমাণবিক ভর। বুঝতে পেরেছিস? খুব ইম্পর্টেন্ট। মোজলে কি বললেন?
পারমাণবিক পারমাণবিক ক্রমাঙ্ক। আর মেন্ডেলিভ কি বলেছিলেন? পারমাণবিক ভর। এই হলো পার্থক্য। শুধুমাত্র এই সামান্য পার্থক্যের জন্য মেন্ডেলিভের পর্যায় সারণীতে অল্প কিছু ভুল ত্রুটি ছিল। আর তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কি? পারমাণবিক ক্রমাঙ্ক বুঝিস মৌলের মধ্যে যে কটা প্রোটন রয়েছে সেই প্রোটনের সংখ্যা। কিসের সংখ্যা? প্রোটনের সংখ্যা। যে কটা প্রোটন রয়েছে সেই প্রোটনের সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক ক্রমাঙ্ক বলা হয়। এবং এটা তাহলে মোজলে কি করলেন? মোজলে মেন্ডেলিভের এই সূত্রকে, মেন্ডেলিভের এই পারমাণবিক ভরকে কেটে দিলেন, কেটে পারমাণবিক ক্রমাঙ্ক যুক্ত করে দিলেন। আর যখনই যুক্ত করে দিলেন তখনই ওই সূত্রটা সংশোধিত হয়ে গেল। আর তার জন্যই মেন্ডেলিভকে কি বলে? মেন্ডেলিভকে রেসপেক্ট দেওয়ার জন্য কি বললো উনি? ওনার নামে না দিয়ে সূত্রটা বললেন যে মেন্ডেলিভের সংশোধিত সূত্র। মেন্ডেলিভের সংশোধিত সূত্র। মেন্ডেলিভের সংশোধিত সূত্রে কি বলা হয়েছিল? মেন্ডেলিভ যা বলেছিলেন তাই বলা হয়েছিল, শুধুমাত্র পারমাণবিক ভর কেটে দিয়ে পারমাণবিক ক্রমাঙ্ক লিখে দেওয়া হয়েছিল। অর্থাৎ সংশোধিত সূত্রে বলা হয়েছিল মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্মগুলো ওদের পারমাণবিক ভর নয়, বরঞ্চ ওদের পারমাণবিক ক্রমাঙ্কের উপরে নির্ভর করে। শুধুমাত্র এটুকু বলে দিয়েছিল। আর এতে কি হয়েছিল? পুরো সবকিছু ঠিকঠাক হয়েছিল। এবং এই সূত্রের উপরে ভিত্তি করে পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী নিলস বোর কি করলেন? এই যে মৌলগুলো ছিল, আমরা জানি 118 খানা মৌল রয়েছে, এই মৌলগুলোকে পর্যায় সারণীতে নতুন করে একটা পর্যায় সারণী বানালেন এবং সেই পর্যায় সারণীতে সাজাতে পেরেছিলেন। বুঝতে পেরেছিস? তাহলে এইখানে কোনো অসুবিধা নেই আমি মনে করছি। ক্লিয়ার হয়েছে? পারমাণবিক ক্রমাঙ্ক কি? প্রোটনের সংখ্যা। কোন মৌলের মধ্যে যে কটা প্রোটন থাকে সেটাই হলো তার পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে এইখানে ক্লিয়ার হয়ে যায়। আমি মুছে দিচ্ছি তাহলে। আচ্ছা, এইবার কি করলেন? এইবার কি আসলেন? নিলস বোর আসলেন। নিলস বোর কি করলেন? এই পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করেই মৌলগুলোকে নতুন পর্যায় সারণীতে সাজালেন। তার নতুন পর্যায় সারণীতে যখন পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে সাজানো হলো, তখন দেখা গেল ওতে 7 খানা পর্যায় রয়েছে, কিন্তু শ্রেণীর সংখ্যা বেড়ে গিয়ে 18 খানা হয়ে গেছে। বুঝতে পেরেছিস? তাহলে নিলস বোর কি করলেন? নিলস বোর এসে কি করলেন? নতুন করে পর্যায় সেই সূত্র মৌলগুলোকে পারমাণবিক ক্রমাঙ্কের উপরে ভিত্তি করে সাজালেন। সাজানোর পরে কি দেখতে পেলেন? পর্যায় হয়ে গেছে কটা? পর্যায় হয়ে গেছে 7টা। আর শ্রেণী কটা হয়েছে? শ্রেণী হয়ে গেছে বেড়ে 18টা হয়ে গেছে। 18টি। বুঝতে পারলি? তাহলে এইখানটাতে কোনো অসুবিধা নেই। এবং এই যে নতুন পর্যায় সারণী উনি তৈরি করলেন, এই নতুন পর্যায় সারণীকে কি বলা হলো? এই নতুন পর্যায় সারণীকে বলা হলো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী। কেন এটাকে আধুনিক বলা হচ্ছে? আধুনিক দীর্ঘ বলা হচ্ছে? দীর্ঘ কারণ দেখ শ্রেণী পরিমাণ বেড়ে গেছে। এইখানটাতে দেখ শ্রেণী প্রথমে কটা ছিল? প্রথমে ছিল 8টা, 8টার পরে 9টা হলো। এই দুটো মেন্ডেলিভের ছিল। আর এই নতুন যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এটা কে দিয়েছিলেন? নিলস বোর দিয়েছিলেন। নিলস বোর খুব ইম্পর্টেন্ট। আর আমরা এখন কি করি? এই নিলস বোরের পর্যায় সারণী নিয়েই আলোচনা করি, অর্থাৎ নিলস বোরের পর্যায় সারণী মনে রাখি। বুঝতে পেরেছিস? তাহলে এখানটাতে কারোর অসুবিধা নেই, আমি ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এই মৌলগুলোকে যদি আধুনিক পর্যায় সারণীতে আমি এইভাবে লিখি, মনে কর আমি মোটামুটি 30 খানা মৌল লিখছি, তাহলে তোরা বুঝতে পারবি কেমন করে রয়েছে। বইয়ের থেকে একটুখানি দেখে নিবি, এখান থেকে বুঝে যাবে। আচ্ছা দেখ, তাহলে কটা রয়েছে? 7 খানা পর্যায় থাকবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 খানা পর্যায় থাকবে, কিন্তু শ্রেণী হয়ে যাবে কটা? 18টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা
14টা 15টা 16টা 17টা 18টা, এই টোটাল হলো 18টা কি হলো 18টা শ্রেণী হয়ে গেল। বুঝতে পেরেছিস? তাহলে এইখানটাতে আর কোনো অসুবিধা নেই। দেখ তাহলে উনি এরকম নাম দিলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই হলো 18। ক্লিয়ার? এখানটাতে এরকম করে 18 খানা কি হলো কলাম হলো। এই 18টা কলাম আর পর্যায় হলো কটা? পর্যায় হলো 7টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 1 2 3 4 5 6। আচ্ছা আরেকটা পর্যায় হবে এইখানটাতে। বুঝতে পেরেছিস? তাহলে এখানটাতে ক্লিয়ার হয়েছে। এবং তোরা দেখবি তোদের বইয়ে দুটো পর্যায় সারণীর জন্য এরকম করে দুটো আলাদা করে কি রয়েছে খোপ কাটা রয়েছে, দেখবি। একটা হলো ল্যান্থানাইট শ্রেণী, একটা হলো অ্যাক্টিনাইট শ্রেণী। এবং ল্যান্থানাইট শ্রেণী এই দুটোকে কি বলা হয়, মাটিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, যার কারণে বিরল মৃত্তিকা ধাতু বলা হয়। ঠিক আছে? ল্যান্থানাম, অ্যামেরিসিয়াম, স্যামেরিয়াম, ক্রোমিয়াম এইগুলো আছে, ইউরোপিয়াম, আইনস্টাইনিয়াম। তাহলে এইগুলোকে কিছু কিছু ল্যাবে তৈরি করা হয়, এত জানা লাগবে না। শুধু এখানে মনে রাখবি যে ল্যান্থানাইট শ্রেণী রয়েছে, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইট। আচ্ছা, যেইখানটাতে তোদের জানা লাগবে সেটা হলো এই যে মেইন যেটুকু রয়েছে এইটুকু তোদের জানতে হবে। তাহলে কি রয়েছে, আমরা কি রয়েছে 1 নম্বর যে শ্রেণী তাতে কি ছিল, তাতে মেন্ডেলিভের ক্ষেত্রেও হাইড্রোজেন ছিল, এনার ক্ষেত্রেও হাইড্রোজেন ছিল। কিন্তু মেন্ডেলিভে কি ছিল, মেন্ডেলিভে 9 নম্বর অর্থাৎ 0 নম্বর যে শ্রেণী ছিল সেইখানে গিয়ে হিলিয়াম ছিল। কিন্তু এনার ক্ষেত্রে কি হবে, এনার ক্ষেত্রে 18 নম্বর শ্রেণী 18 নম্বর পর্যায়ে গিয়ে হিলিয়াম থাকবে। বুঝতে পেরেছিস? তাহলে এখানে কি রয়েছে, প্রথমটায় লিথিয়াম রয়েছে, তারপরে দ্বিতীয়টায় কি আছে বেরিলিয়াম রয়েছে, তারপরে দেখবি যে 3 4 3 এর থেকে কোন পর্যন্ত, এই 12 পর্যন্ত খালি রয়েছে। 3 এর থেকে কোন পর্যন্ত, 12 পর্যন্ত, এই 3 এর থেকে 12 পর্যন্ত খালি রয়েছে। এবং এই 3 এর থেকে 12 পর্যন্ত যে খোপগুলো রয়েছে এইখানটা থেকে মোছা রয়েছে। ঠিক আছে? এই অবধি মোছা রয়েছে। তোদের বই দেখবি, বই খুলে বের কর যে এইখানটাতে এই দীর্ঘ পর্যায় সারণী রয়েছে, তাহলে বুঝতে পারবি। দেখবি যে এইখানটাতে এরকম করে মোছা রয়েছে 12 পর্যন্ত। ঠিক আছে? তারপরে গিয়ে দেখতে পাবি যে এইখান থেকে আবার কিছু রয়েছে ব্রোন, 3 এর থেকে 12 পর্যন্ত খালি থাকবে। 13 থেকে দেখতে পাবি ব্রোন রয়েছে। ঠিক আছে? 13তে দেখবি যে ব্রোন রয়েছে, 14তে দেখবি কার্বন রয়েছে, 15তে নাইট্রোজেন, 16তে অক্সিজেন, 17তে ফ্লুরিন, আর 18তে কি রয়েছে, নিয়ন রয়েছে। তাহলে এইখানটাতে ক্লিয়ার হয়েছে। তারপরে কি হবে, সোডিয়াম হবে, ম্যাগনেসিয়াম হবে, অ্যালুমিনিয়াম হবে, তারপরে কি হবে, ম্যাগনেসিয়ামের পরে এই বোরনের নিচে দেখবি অ্যালুমিনিয়াম রয়েছে। ঠিক আছে? তাহলে এই 3 নম্বর পর্যায়েতেও কি দেখবি যে 3 নম্বর পর্যায়েতেও এই 3 এর থেকে 12 পর্যন্ত নেই। ঠিক আছে? 3 নম্বর পর্যায়েতেও কি দেখতে পাবি, 3 এর থেকে 12 পর্যন্ত নেই। তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে আর্গন, এরকম করে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে দেখ, প্রথম যে পর্যায় রয়েছে এখানেও দুটো মৌল রয়েছে, যার কারণে প্রথম পর্যায়কে কি বলা হবে, অতি রহস্য পর্যায় বলা হবে। দ্বিতীয় পর্যায়তে দেখ কটা রয়েছে, এখানেও 1 2 8টা মৌল রয়েছে, যার কারণেও এটাকে কি বলা হবে, এটাকে প্রথম রহস্য পর্যায় বলা হবে। আর এই 3 নম্বরেও দেখ কটা রয়েছে, 8টা মৌল রয়েছে, যার কারণে দ্বিতীয় রহস্য পর্যায় বলা হবে।
যে 4 নম্বরে যখন এসে দেখতে পাবি 4 নম্বরে পুরো এই পর্যন্ত মৌলগুলো রয়েছে, অর্থাৎ 18 খানা মৌল রয়েছে। তাহলে কি হবে? পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, ফিরিয়াম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপরে সেলেনিয়াম, ব্রোমিন, সেলেনিয়াম আছে, ব্রোমিন আছে, ক্রিপ্টন আছে। তাহলে দেখ এই 4 নম্বর পর্যায়েতেও কটা রয়েছে? 4 নম্বর পর্যায়েতেও 18টি মৌল রয়েছে। 5 নম্বর পর্যায়েতেও সেরকম 18টি মৌল রয়েছে এবং 6 নম্বর পর্যায়ে এখান থেকে কি শুরু হয়েছে? ল্যান্থানাইডের এখান থেকে ল্যান্থানাইড শ্রেণী শুরু হয়েছে। এইখান থেকে, বুঝতে পেরেছিস? এখান থেকে ল্যান্থানাইড শ্রেণী শুরু হয়েছে। আর এর মধ্যেই কটা রয়েছে টোটাল? এই 6 নম্বর এখানে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড থাকার কারণে এইখানটাতে টোটাল কটা মৌল রয়েছে? 32টি মৌল রয়েছে, যার কারণে এটাকে অতি কি বলা হয়? অতি দীর্ঘ পর্যায় বলা হয়। আর এই নিচেরটা পুরোপুরি সম্পূর্ণ না, যার কারণে এটাকে অসমাপ্ত পর্যায় বলা হয়। তাহলে এইটুকু আশা করছি তোরা বুঝে গেছিস। আর আরেকটা জিনিস হলো, এই যে পর্যায়গুলো দেখতে পাচ্ছিস, পর্যায়ে কোন মৌলটা কোন পর্যায়ের উপরে বসবে সেটা মনে রাখবি। সবসময় রাখবি যে 1 নম্বর পর্যায়ে তোরা জানিস প্রত্যেকটা মৌলের কি আছে? ইলেকট্রনীয় কক্ষপথ রয়েছে। কি আছে? ইলেকট্রনীয় কক্ষপথ। তাহলে 1 নম্বর পর্যায়ের মৌলগুলোর কটা কক্ষপথ থাকবে? একটা কক্ষপথ। 2 নম্বর পর্যায়ের মৌলগুলোর কটা কক্ষপথ থাকবে? দুটো কক্ষপথ। 3 নম্বর পর্যায়ে 3টে, 4 নম্বর পর্যায়ে 4টে কক্ষপথ, 5 নম্বর পর্যায়ে 5টা। আমি দেখ আমি ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি। যেরকম হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 1। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত? এটা যদি হাইড্রোজেন হয় তাহলে 1। তাহলে দেখেছিস এর কক্ষপথ সংখ্যা কত? কক্ষপথ সংখ্যা কত? 1। হিলিয়ামের কত হবে? হিলিয়ামের কক্ষপথ সংখ্যাও দেখ একটা। ইলেকট্রন হয়তো দুটো, কিন্তু কক্ষপথ সংখ্যা কটা? একটা। তাহলে 1 নম্বর পর্যায়ের মৌলগুলোর কটা রয়েছে? একটা কক্ষপথ। 2 নম্বর পর্যায়ের মৌলগুলো যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবি দুটো কক্ষপথ রয়েছে। লিথিয়ামের ক্রমাঙ্ক কত? 3। দেখ লিথিয়ামের কত? 3। তার মানে প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে একটা থাকবে। তার মানে কটা? দুটো কক্ষপথ। এই একটা কক্ষপথ, দুটো কক্ষপথ। জানিস? এটা তো ক্লিয়ার। প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, এইগুলো জানিস, তোরা 9 পড়ে এসেছিস। তারপরে আমি মনে কর এখানটাতে কার করি? সোডিয়ামের করি। সোডিয়াম কত নম্বর পর্যায়ে রয়েছে? সোডিয়াম রয়েছে 3 নম্বর পর্যায়ে। সোডিয়ামের ক্রমাঙ্ক কত? 11। তাহলে দেখ প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তারপরে কক্ষপথে গিয়ে দেখ একটা ইলেকট্রন। তাহলে কটা কক্ষপথ রয়েছে? 1টা 2টো 3টে। তার মানে কি যে কটা কক্ষপথের সংখ্যা, মানে কি কক্ষপথের সংখ্যা আর কিসের সংখ্যা? পর্যায়ের সংখ্যা সমান হয় সবসময়। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, মনে করো এমন একটা মৌল n দেওয়া রয়েছে। কি এমন একটা মৌল আছে কি n, বুঝতে পেরেছিস? এমন একটা মৌল মনে কর দেওয়া রয়েছে x দেওয়া রয়েছে। ঠিক আছে? এমন একটা মৌল কি দেওয়া রয়েছে? x দেওয়া রয়েছে। সেই মৌলটার যদি কি হয়? সেই মৌলটার যদি কক্ষপথের সংখ্যা কি দেওয়া থাকে? n দেওয়া থাকে। কক্ষপথের সংখ্যা কি দেওয়া আছে? কক্ষপথের সংখ্যা দেওয়া আছে n। তাহলে এই মৌলটা কত নম্বর পর্যায়েতে অবস্থান করবে? তাহলে কি করে লিখবি? তাহলে এই মৌলটা কত নম্বর পর্যায়েতে অবস্থান করবে? n তম পর্যায়েতে অবস্থান করবে। বুঝতে পেরে? অর্থাৎ n এর যা মান হবে, n এর মান যদি 5 হয় তাহলে 5 নম্বর পর্যায়ে অবস্থান করবে। n এর মান যদি 7 হয় তাহলে ও 7 নম্বর পর্যায়ে অবস্থান করবে। এটা আমরা জানি, এখনই বললাম।
এবং আরো একটা জিনিস তোরা খেয়াল করলে পাবি, পর্যায় সারণীর 1 নম্বর পর্যায়ের যে মৌলগুলো রয়েছে সবার 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সবার লাস্ট কক্ষপথে একটা করে ইলেকট্রন রয়েছে। যেমন ধর এই হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, এটা লাস্ট কক্ষপথ একটা। লিথিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, আচ্ছা এই দেখ এটা হলো লিথিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে। এটা মনে কর সোডিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর কি থাকে, লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, 2 নম্বর শ্রেণীর মৌলগুলোর লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রন। আবার ঠিক সেরকমেরই কি হয়, এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন অর্থাৎ এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর 7টা ইলেকট্রন, 13 নম্বর শ্রেণীর মৌলগুলোর লাস্ট কক্ষপথে 3খানা ইলেকট্রন থাকে। ঠিক আছে, 10 যোগ করতে হয়, তো সেই নিয়ম তোদের নেই দেওয়া বইয়ে, আমি দেখলাম, তাহলে তোদের ওটা অতটা জানা লাগবে না। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে আমি আশা করছি। এরপরে কি রয়েছে, এরপরে তোদের এই যে প্রত্যেকটা যে শ্রেণী রয়েছে, এটা হলো 1 নম্বর শ্রেণী, এটা হলো 2 নম্বর শ্রেণী, এটা হলো এখানে 3 নম্বর শ্রেণী, 4 নম্বর শ্রেণী, 5 নম্বর, 6 নম্বর, এটা কত 13 নম্বর শ্রেণী, 14 নম্বর শ্রেণী। তাহলে প্রত্যেকটা শ্রেণীর কি রয়েছে, নাম রয়েছে। বুঝতে পেরেছিস? প্রত্যেকটা শ্রেণীর কি রয়েছে, নাম রয়েছে। এই সেরকমের এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর কি নাম রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। তারপরে 2 নম্বর শ্রেণীর কি নাম রয়েছে সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে, 3 নম্বর শ্রেণীর কি নাম রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখ এই 1 নম্বর শ্রেণী, এই হাইড্রোজেনকে আমি আগের দিন বাদ দিতে বলেছি। হাইড্রোজেনকে কেন বাদ দিতে বলেছি, কারণ হাইড্রোজেন কি, হাইড্রোজেনকে কি বলা হয়, হাইড্রোজেনের 2 রকমের ক্যারেক্টার রয়েছে, যার কারণে এদেরকে দুষ্ট মৌল বলা হয়। কেন বলা হয় আমি পরে বলছি। দেখ এই 1 নম্বর শ্রেণী অর্থাৎ এই লিথিয়াম থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে তাদেরকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। 1 নম্বর শ্রেণীর মৌলকে কি বলা হয়, ক্ষার ধাতু। বুঝতে পেরেছিস? কেন 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, কারণ 1 নম্বর শ্রেণীর মৌলগুলো কি হয়, জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। যেরকমের সোডিয়াম হাইড্রোক্সাইডকে আর জলের সঙ্গে বিক্রিয়া করায় তাহলে বিশাল শক্তিশালী ক্ষার, যেরকমের সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এটা প্রচন্ড শক্তিশালী ক্ষার, যার কারণে 1 নম্বরের মৌলগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। আবার দেখ যদি আমি কি করি, যদি আমি পটাশিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে, KOH উৎপন্ন হবে। KOH এটাও কি প্রচন্ড শক্তিশালী ক্ষার, যার কারণে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়, ক্ষার বলা হয়। বুঝতে পেরেছিস? 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে এদেরকে কি বলা হয়, এদের নাম হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে, মৃত্তিকা মানে কি, মৃত্তিকা মানে মাটি, আর কি এদেরও ওই 2 নম্বর শ্রেণীর মৌলগুলোর কি রয়েছে, ক্ষার ধর্ম রয়েছে। বুঝতে পেরেছিস? কিন্তু এরা কোথায় থাকে, এরা মাটিতে থাকে, যার কারণে এরা মাটিতে হাইড্রোক্সাইড রূপে থাকে, যার কারণে এদেরকে কি বলা হয়, এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। বুঝতে পেরেছিস? তাহলে এখানটাতে এখানে কোনো সমস্যা নেই কারোর, আমি আশা করছি কারোর সমস্যা নেই। তাহলে 2 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, কারণ এরাও জলের সঙ্গে বিক্রিয়া করে, যেরকম ম্যাগনেসিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, MgOH2। বুঝতে পেরেছিস? এটা কোথায় পাওয়া যায়, জলে, এটা মাটিতে পাওয়া যায়, যার কারণে এই শ্রেণীর 2 নম্বর শ্রেণীর ধাতুকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। এটার এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির।
এটা কি ক্ষারীয় প্রকৃতির এবং কি জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করছে এবং মাটিতে পাওয়া যাচ্ছে, যার কারণে এই 2 নম্বর শ্রেণীর মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। বুঝতে পেরেছিস? তাহলে 2 নম্বর শ্রেণীর এই মৌলগুলো এটা আমি তোদের মনে রাখতে হবে। এবং দেখ এদের লাস্ট কক্ষপথে দুটো করে ইলেকট্রন থাকে। কটা করে ইলেকট্রন থাকে? দুটো করে ইলেকট্রন থাকে। ক্লিয়ার হয়েছে এখানটাতে? এবং এবং এই 3 থেকে কোথার থেকে? এই 3 থেকে এই 12 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, 3 থেকে এই 12 পর্যন্ত মৌলগুলো শ্রেণীকে, এই যে এই শ্রেণী এই শ্রেণী এই শ্রেণী এর মধ্যে যেসব মৌলগুলো রয়েছে 3 থেকে 12 পর্যন্ত শ্রেণীর এই মৌলগুলোকে কি বলা হয় একত্রে? এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। সবগুলো সন্ধিগত মৌল, সব সন্ধিগত মৌল। কি বলা হয়? 3 থেকে 12 পর্যন্ত সন্ধিগত মৌল। 3 থেকে 12 পর্যন্ত যে ধাতুগুলো যে মৌলগুলো রয়েছে তাদেরকে সন্ধিগত মৌল বলা হয়। কারণ এরা ধাতু আর অধাতুর মধ্যে কি করেছে? সন্ধি সৃষ্টি করেছে। সন্ধি মানে কি? যোগ সূত্র সৃষ্টি করেছে, যার কারণে এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। এরকম সন্ধিগত মৌলের নাম কি? ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরিয়াম অর্থাৎ লোহা। ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে কোবাল্ট, নিকেল, জিঙ্ক। ঠিক আছে? এদেরকে কি বলা হয়? সন্ধিগত মৌল। এদের এই সন্ধিগত মৌলগুলোর ধর্ম কি? এরা রঙিন যৌগ উৎপন্ন করে। খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য এদের। সন্ধিগত মৌলদের এরা কি করে? রঙিন যৌগ উৎপন্ন করে। রঙিন যৌগ। বুঝতে পেরেছিস? তাহলে এদেরটা একটুখানি মনে রাখতে হবে। এরা কি করে? রঙিন যৌগ উৎপন্ন করে। এবং এদের কেমন? এদের যোজ্যতা কি হয়? যোজ্যতা পরিবর্তনশীল। 2 হতে পারে, কোনটার 2 হতে পারে, কোনটার 1 হতে পারে। যেরকম কপার, এই কপারের কি আছে? কপারের যোজ্যতা 2 হতে পারে, 1 হতে পারে। বুঝতে পেরেছিস? তারপরে এই যে ফেরিয়াম, এর কত হতে পারে? 3 হতে পারে। তারপরে কত হতে পারে? 2 হতে পারে। আঁশ, ইট, এইগুলো জানিস তো তোরা। তাহলে এই মৌলগুলোকে অর্থাৎ 3 থেকে কোন পর্যন্ত? 3 থেকে 12 পর্যন্ত যে শ্রেণীগুলো রয়েছে তাদের সবাইকে কি বলা হয়? সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয় এইগুলোকে। কেন? কারণ এরা কি করছে? ব্রিজ গঠন করছে। কাদের মধ্যে? এক আর ধাতু আর অধাতুর মধ্যে ব্রিজ বা কি সেতু বন্ধন করছে, যার কারণে এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। এদের প্রধান বৈশিষ্ট্য কি? এরা কি করে? রঙিন যৌগ গঠন করে। আরেকটা বৈশিষ্ট্য কি? এরা কি করে? পরিবর্তনশীল যোজ্যতা। পরিবর্তনশীল যোজ্যতা মানে কি? আলাদা আলাদা রকমের যোজ্যতা দেখায়। তারপরে এদের আরো একটা কাজ আছে। সেটা কি? এই সব মৌলগুলো খুব কি বলা হয়? এসব মৌলগুলোকে অনুঘটক রূপে ব্যবহার করা হয়। অনুঘটক রূপে ব্যবহার করা হয় মানে কি? যেরকমের তোরা জানিস, তোরা এরকম একটা বিক্রিয়া দেখেছিস হয়তো, নাইট্রোজেন তার সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, দেখেছিস হয়তো। বুঝতে পেরেছিস? তাহলে এখানটাতে অনুঘটক ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের অনুঘটক। তাতে কি হয়? লোহা চূর্ণ দিতে হয়, Fe চূর্ণ। তাহলে এই অনুঘটক ব্যবহার, এই লোহাটা কি? সন্ধিগত মৌল। তাহলে এদেরকে কি করা হচ্ছে? এদেরকে অনুঘটক রূপে কাজ করা হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে এই সন্ধিগত মৌলগুলোকে কি করা হয়? অনুঘটক রূপে ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে আমরা এই পর্যন্ত কি কি জানলাম? প্রথম এখানে লিখছি, প্রথম শ্রেণীকে কি বলা হচ্ছে? প্রথম শ্রেণীকে বলা হচ্ছে ক্ষার ধাতু। দ্বিতীয় শ্রেণীকে কি বলা হচ্ছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে? তারপরে 3 থেকে 12 পর্যন্ত যারা রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে? সন্ধিগত মৌল। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? সন্ধিগত মৌলের নাম যদি বলে ক্রোমিয়াম, বুঝতে পেরেছিস? তারপরে জিঙ্ক, কপার, এগুলোর নাম লিখতে হবে তোদের। সন্ধিগত মৌলের কিন্তু বৈশিষ্ট্যও আসতে পারে, বলে দিতে পারে সন্ধিগত মৌলের 2টো বৈশিষ্ট্য, 3টে বৈশিষ্ট্য লেখো। তাহলে কি করতে হবে? এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়।
পরিবর্তনশীল মানে কি, ওদের যোজ্যতা আলাদা আলাদা হতে পারে, এক এক সময় এক এক রকমের, একও হতে পারে, দুইও হতে পারে। মানে ওরা কি করবে, যাদের সঙ্গে যৌগ গঠন করবে তাদের তাদের সম্পর্কের উপর ভিত্তি করবে যে কোন ধরনের যোজ্যতা ওরা ব্যবহার করবে। আর আরেকটা কি, ওরা অনুঘটক রূপে কাজ করে। তাহলে 3 নম্বর মতো জেনে গেছিস। এরপরে তোদের কোথা থেকে রয়েছে, তারপরে তোদের বইয়ে আছে এই 16 নম্বর শ্রেণী থেকে। 16 নম্বর শ্রেণীদেরকে কি বলা হয় সেটা আছে, ঠিক আছে। তাহলে 16 নম্বর শ্রেণীকে কি বলা হয়, 16 নম্বর শ্রেণীকে চালকোজেন্স বলা হয়। চালকোজেন্স মানে কি বলা হয় আগে লিখে নি। 16 নম্বর শ্রেণীকে বলা হয়, কি বলা হয়, চালকোজেন্স। কেন চালকোজেন্স বলা হয়, কারণ এই 16 নম্বর শ্রেণীর মৌলগুলো কি করে, 16 নম্বর শ্রেণীর মৌলগুলো আকরিক গঠন করে, ঠিক আছে। আকরিকের সঙ্গে, যেরকম লোহার আকরিকের নাম কি, একটা লোহার আকরিকের নাম হলো রেড হেমাটাইট। কি নাম, রেড হেমাটাইট। রেড হেমাটাইটের কি আছে, Fe2O3। তাহলে দেখ এই যে অক্সিজেন রয়েছে কার সঙ্গে, লোহার সঙ্গে মিক্স হয়ে অক্সিজেন রয়েছে, যার কারণে এটাকে কি বলা হচ্ছে, চালকোজেন্স। অর্থাৎ এরা কি করে, আকরিক গঠন করে। এরকম আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, যেরকম ধর বক্সাইটের কথা শুনেছিস তো, যেটা কিসের আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে Al2O3.2H2O এটা কিসের সংকেত, বক্সাইটের সংকেত। দেখ এই অ্যালুমিনিয়ামের সঙ্গে কে রয়েছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে রয়েছে অক্সিজেন। তাহলে কি রয়েছে, তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক, এটা অ্যালুমিনিয়ামের আকরিক যেহেতু এটা, যার কারণে এটাকে কি বলা হচ্ছে। তাহলে এই 16 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো কি উৎপন্ন করছে, সেই 16 নম্বর শ্রেণীর মৌলগুলো কি বলে, আকরিক গঠন করছে, যার কারণে এদেরকে কি বলা হয়, চালকোজেন্স বলা হচ্ছে। বুঝতে পেরেছিস এখানটাতে। আর 17 নম্বর শ্রেণীর মৌলগুলো খুব ইম্পর্টেন্ট, এদেরকে কি বলা হয়, হ্যালোজেন্স বলা হয়। হ্যালোস মানে কি, সমুদ্রের লবণ উৎপাদনকারী। তাহলে এই মৌলগুলো সমুদ্রের জলে যেসব লবণ থাকে তার মধ্যে থাকে। বুঝতে পেরেছিস। তাহলে কি 17 নম্বর যে শ্রেণী রয়েছে, 17 নম্বর শ্রেণীকে কি বলা হয়, 17 নম্বর শ্রেণীকে বলা হয়, বল, 17 নম্বর শ্রেণীকে বলা হয় হলো হ্যালোজেন্স। হ্যালোস শব্দের থেকে এসেছে হ্যালোজেন। হ্যালোস মানে কি, হ্যালোস মানে সমুদ্রের লবণ উৎপাদনকারী। তাহলে এরা কি করছে, সমুদ্রের লবণের সঙ্গে মিশে যাচ্ছে, যার কারণে এদেরকে হ্যালোজেন্স বলা হচ্ছে। বুঝতে পেরেছিস। তাহলে এই হ্যালোজেন গুলোর মধ্যে কি রয়েছে, যেরকমের এটা একটা মুখস্থ করবি, HCl, Br, আয়োডিন আছে, অ্যাস্টাডিন আছে, এইগুলো কি সমুদ্রের লবণ উৎপাদনকারী, ঠিক আছে। তাহলে কি এদেরকে কি বলা হয়, সমুদ্রের লবণ উৎপাদনকারী বলা হয়। বুঝতে পারলি। তাহলে সমুদ্রের লবণ, হ্যালোজেন, তাহলে সমুদ্রের লবণ, যে আমরা যে লবণ কি করি, খাবার লবণ, সেই খাবার লবণের মধ্যে কি আছে, NaCl আছে। তো এটা কোথা থেকে পাই, সমুদ্রের জলের থেকে পাই। তাহলে দেখ সোডিয়ামের সঙ্গে ক্লোরিন রয়েছে, তাহলে এই দেখ এইখানটাতে ক্লোরিন রয়েছে। দেখতে পেয়েছিস যে এই 17 নম্বর শ্রেণীতে রয়েছে, যার কারণে এদেরকে কি বলা হয়, হ্যালোজেন্স বলা হয়। বুঝতে পেরেছিস তাহলে হ্যালোজেন্স কেন বলা হয়। তাহলে এইখানটাতে ক্লিয়ার হয়েছে আমি আশা করছি। আচ্ছা, আরো একটা জিনিস তোদের বইয়ে দেওয়া আছে, সেটা হলো এই যে ধর এই 11 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে, দেখ 11 নম্বরে কি আছে, 11 নম্বরে কপার রয়েছে। কপার ছাড়াও আরো কে আছে, এই 11 নম্বরে কপার ছাড়াও সোনা আছে, রূপা আছে, ঠিক আছে। যার কারণে তোরা জানিস এই সোনা, রূপা, কপার দিয়ে একটা সময় কি করা হতো, একটা সময় মুদ্রা বানানো হতো বা কয়েন বানানো হতো, যার কারণে এদেরকে 11 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়। তোরা যদি কি করিস, আমাদের যে মিউজিয়াম রয়েছে কলকাতায়, ওই মিউজিয়ামে যদি যাস তাহলে দেখতে পাবি যে সোনার কয়েন, তারপরে রূপার কয়েন দিয়ে মুদ্রা বানানো, এগুলো রয়েছে প্রাচীন কালের যে কয়েনগুলো রয়েছে।
তাহলে এটা কত নম্বর শ্রেণীর মৌল? এই 11 নম্বর শ্রেণী। 11 নম্বর শ্রেণীতে কি রয়েছে? মুদ্রা শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়। কেন মুদ্রা ধাতু বলা হচ্ছে? কারণ 11 নম্বরে কি আছে? কপার রয়েছে, তারপরে কি রয়েছে? অরাম রয়েছে, ঠিক আছে? তাহলে কপার, অরাম এইগুলো রয়েছে, যার কারণে এদেরকে কি বলা হচ্ছে? মুদ্রা ধাতু বলা হচ্ছে 11 নং শ্রেণীকে। আশা করছি এখান থেকে তোদের আর কোনো অসুবিধা নেই। আর আর আমি ভাবছি হয়তো সব পড়িয়ে দিয়েছি তোদের বইয়ের মধ্যে যতটুকু আছে, একটুখানি দেখতে হবে কি আছে। আর আচ্ছা, এরপরে কি আছে? এরপরে তোদের আছে ইউরেনিয়াম উত্তর মৌল, যেটা আমি বলতে ভুলে গেছি। কি রয়েছে? ইউরেনিয়াম উত্তর মৌল। তাদেরকে ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয়। দেখ ওই নামের মধ্যেই রয়েছে ইউরেনিয়াম উত্তর, মানে ইউরেনিয়ামকে ছাড়িয়ে গেছে। বুঝতে পারবে? উত্তর মানে কি? উত্তর মানে ছাড়িয়ে যাওয়া। ইউরেনিয়ামকে ছাড়িয়ে যাওয়ার পরে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে কি বলা হয়? ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয়। বুঝতে পেরেছিস? এবং এই মৌলগুলোকে কি করা হয়? এই মৌলগুলোকে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। বুঝতে পেরেছিস? তাহলে ইউরেনিয়াম উত্তর মৌলগুলো কি কি রয়েছে? ইউরেনিয়াম উত্তর মৌলগুলো অ্যাক্টিনাইড শ্রেণীতে রয়েছে। তারপরে দেখতে পাবি অ্যামারেসিয়াম, ইউরেনিয়ামের পরে কি রয়েছে? কুরিয়াম, বার্কেলিয়াম, ইউরোপিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। তাহলে এইগুলোর নাম কি? বিজ্ঞানীদের নাম করে। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, ঠিক আছে, অ্যামারেসিয়াম, বার্কেলিয়াম, বিকে, এইগুলো সব কিন্তু ইউরেনিয়াম উত্তর মৌল। এই ইউরেনিয়াম উত্তর মৌলগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোরা কি করবি? তোরা একটুখানি তোদের মনে রাখতে হবে, মুখস্থ করে। এই ইউরেনিয়াম উত্তর মৌল কোন শ্রেণীতে পাওয়া যায়? অ্যাক্টিনাইড শ্রেণীতে পাওয়া যায়। ইউরেনিয়ামের পরে যে মৌলগুলো রয়েছে তাদেরকে কি বলা হয়? ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয়। আশা করছি এখানে তোদের আর কোনো অসুবিধা নেই। তাহলে কি? ইউরেনিয়াম উত্তর মৌল কাদের বলা হয়? ইউরেনিয়াম উত্তর মৌল কাদের বলা হয়? যেসব মৌলগুলো ইউরেনিয়ামের পরে রয়েছে, যাদেরকে কি করা হয়? বেশিরভাগ গুলোকে
ল্যাবে পাওয়া যায় তাদেরকে ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয়। আর ইউরেনিয়াম উত্তর মৌল কি কি আছে? নেপসিলিয়াম, প্লুটোনিয়াম, তারপরে অ্যামারিসিয়াম, বার্কেলিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, এইগুলো সব কি? এইগুলো সব ইউরেনিয়াম উত্তর মৌল। তাহলে একটুখানি মুখস্থ করতে হয়, এটা প্রায় পরীক্ষায় আসে। তাহলে এইটুকু তোদের সবার ক্লিয়ার হয়েছে আমি এটা আশা করছি। আমি মুছে দিচ্ছি এখান থেকে, আর শুধুমাত্র কি রেখে দিচ্ছি? এই সফটটা রেখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখ, এইবার কি রয়েছে? এই যে হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেনের একটা সমস্যার কথা আমি বলেছিলাম। হাইড্রোজেনকে কি বলেছিলাম? দুষ্ট মৌল বলেছিলাম। দুষ্ট মৌল বলা হয় কেন এই হাইড্রোজেনকে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এদেরকে কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়। এটা তো অনেকবার বলেছি তোদের, যখন এই মেন্ডেলিভের সারণী পড়াচ্ছিলাম সেই সময়ও বলেছি। আর এখন আবার যদি ফর্মালিটির জন্য বলা হয় তাহলে কি বলবে? 18 নম্বর শ্রেণীকে কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়। কেন নোবেল গ্যাস বলা হয়? মানে এই মৌলগুলো অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করে না, কারোর সঙ্গে বিক্রিয়া করে না, যার কারণে এই 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে নোবেল গ্যাস বলা হয়। অর্থাৎ নিষ্ক্রিয়, কারোর সঙ্গে কি করে না? বিক্রিয়া করে না, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এইগুলো সব কি? এইগুলো সব তোদের ইউরেনিয়াম, এইগুলো সব নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? তোরা একটা জিনিস খেয়াল করবি যে যখন একটা সময় যখন এই কি বলে বেলুন উড়িয়ে দেয়, দেখেছিস? বেলুন উড়িয়ে দেয়, যার মধ্যে একটা সময় কি দেওয়া হতো? হাইড্রোজেন দেওয়া হতো। কিন্তু হাইড্রোজেন দেওয়ার একটা সমস্যা ছিল, হাইড্রোজেন বিক্রিয়া করতো, প্রচন্ড দাহ গ্যাস, বিক্রিয়া করে বিস্ফোরণ হতে পারে। তার কারণে এখন কি দেওয়া হয়? হিলিয়াম দেওয়া হয়। কারণ হিলিয়ামও হাইড্রোজেনের মতোই হালকা, হিলিয়ামও উপরে উঠে দেয়, কিন্তু হিলিয়াম কারোর সঙ্গে বিক্রিয়া করে না, নিষ্ক্রিয়। তার কারণে কি করা হয়? হিলিয়াম গ্যাস দেওয়া হয় বেলুনগুলোতে। তাহলে এইগুলো কি করবি? একটুখানি মনে রাখবি, ঠিক আছে? এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আসতে পারে। দেখা গেলো বলে দিল নোবেল গ্যাসটা কোন শ্রেণীতে পাওয়া যায়, তাও বলে দিল যে কয়েকটা নোবেল গ্যাসের নাম লেখো, এইগুলো আসতে পারে, ঠিক আছে? কেন বিক্রিয়া করে না, এইগুলো আসতে পারে, ঠিক আছে? আর এই নোবেল গ্যাসগুলো তুই যদি কি করিস? ইলেকট্রন বিন্যাস করিস, তাহলে দেখতে পাবি এদের লাস্ট কক্ষপথে কটা রয়েছে? 8টা করে ইলেকট্রন রয়েছে, অষ্টক পূর্ণ রয়েছে। কাদের? তাহলে পরীক্ষা আসতে পারে, কাদের অষ্টক পূর্ণ থাকে? এই নিষ্ক্রিয় গ্যাসদের অষ্টক পূর্ণ থাকে। এদের অষ্টক পূর্ণ থাকে, যার কারণে কি হয়? যার কারণে এরা কারোর সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অন্য সবার দেখবি যে হয় একটা কম আছে, নাই তার থেকে বেশি কম আছে, যার কারণে ওরা অন্যদের সঙ্গে বিক্রিয়া করে। আর এই কি বলে? এই নোবেল গ্যাসদের সবার 8খানা ইলেকট্রন পূর্ণ থাকে বলে এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না। এবং এই যে হিলিয়ামও তো নিষ্ক্রিয় গ্যাস, শুধুমাত্র হিলিয়ামের কি থাকে? 2খানা প্রোটন থাকে, যার কারণে হিলিয়ামের আর অষ্টক পূর্ণ হওয়ার কথা তো আসছে না, তো দুটোই আছে, তাই না? কিন্তু এই বাকি যারা রয়েছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এদের যদি করিস ইলেকট্রন বিন্যাস, তাহলে দেখ, মনে কর আমি নিয়নের করি, নিয়নের কি আছে? নিয়নের কত? নিয়ন হলো 10 নম্বরে আছে, তাহলে এই হলো। আর লাস্টের কক্ষপথে কটা হবে? 8খানা হবে, 1 2 3 4 5 6 7 8, দেখেছিস? 8খানা পূর্ণ রয়েছে। এই লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে? 8টাই থাকতে পারে। তাহলে 8টা যখন থাকতে পারে, তারপরে আর ইলেকট্রনের আর তো কোনো কথাই আসছে না, যার কারণে নিয়ন কি করতে পারে না? নিয়ন বা এই শ্রেণী যেসব গ্যাসগুলো, যে মৌলগুলো রয়েছে, এরা নিষ্ক্রিয় এবং কারোর সঙ্গে বিক্রিয়া করে না। আচ্ছা, এইবার আমি আসছি যে হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয়? হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয়? দুষ্ট মৌল বলা হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আগের বার এসে গেছে, এবার নাও আসতে পারে, কিন্তু তারপরের বার আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কারণ এই হাইড্রোজেনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এই 1 নম্বর শ্রেণী অর্থাৎ ক্ষার ধাতুদের সঙ্গেও মিল আছে, আবার এই 17 নম্বর শ্রেণীর মৌল অর্থাৎ হ্যালোজেন্সদের সঙ্গেও মিল রয়েছে। এই দুইজনদের সঙ্গে মিল থাকার কারণে এই হাইড্রোজেনকে কি করা হয়? এই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, ঠিক আছে? তাহলে কেমন সাদৃশ্য রয়েছে? যেমন ধর, হাইড্রোজেন কি করে? হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 1টা, ঠিক আছে? আবার এই লিথিয়াম বা এই 1 নম্বর শ্রেণীর সব মৌলগুলো রয়েছে, এরকম মনে কর সোডিয়াম, এরকম 11,
তাই তো লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, দেখবি এদের লাস্ট কক্ষপথেও একটা ইলেকট্রন থাকবে। বুঝতে পেরেছিস? তাহলে 8 8 আর 2 10 আর এই হলো আরেকটা। তাহলে কটা ইলেকট্রন এই লাস্ট কক্ষপথে কটা রয়েছে, একটা। তাহলে এই 1 নম্বর শ্রেণী অর্থাৎ ক্ষার ধাতুর কি রয়েছে, লাস্ট কক্ষপথেও যে কটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনেরও লাস্ট কক্ষপথে সেই কটা ইলেকট্রন থাকে। তাহলে কটা ইলেকট্রন লাস্ট কক্ষপথে, একটি ইলেকট্রন, এটাও একটি ইলেকট্রন লাস্ট কক্ষপথে। তাহলে এইখানটাতে সাদৃশ্য রয়েছে, তাহলে লাস্ট কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা সাদৃশ্য রয়েছে। তারপরে কি, তারপরে হাইড্রোজেন কি করতে পারে, এই লাস্ট কক্ষপথে ইলেকট্রনকে ত্যাগ করে দিতে পারে, ত্যাগ করে H+ আয়নে পরিণত হতে পারে। আবার এই সোডিয়ামও কি করতে পারে, সোডিয়ামের লাস্ট কক্ষপথের ইলেকট্রনকে ত্যাগ করে দিতে পারে, দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হতে পারে। শুধু সোডিয়াম না, এইখানকার এই লিথিয়াম বলিস, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সবাই কি করে লাস্ট কক্ষপথের একটা করে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। যার কারণে এদেরকে কি বলা হয়, যার কারণে তাহলে প্রথম মিল আমরা কি পেলাম, দুইজনেরই লাস্ট কক্ষপথে একটা করে ইলেকট্রন রয়েছে। দ্বিতীয় মিল কি পেলাম, দ্বিতীয় মিল পেলাম যে এরা কি করতে পারে, হাইড্রোজেন যেরকমের H+ আয়ন তৈরি করতে পারে, সোডিয়ামও সেরকমের, বা 1 নম্বর শ্রেণীর মৌলগুলো এরকমের ধনাত্মক চার্জে পরিণত হতে পারে। কিসের, ধনাত্মক চার্জ। বুঝতে পেরেছিস, ধনাত্মক চার্জে কি হয়ে যেতে পারে, পরিণত হয়ে যেতে পারে। ক্লিয়ার হয়েছে এখানটাতে? তাহলে আশা করছি এখানে আর অসুবিধা নেই। এরপরে কি কি করতে পারে, দেখ এই 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে তারাই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে যুক্ত হয়ে কি করে, লবণ উৎপন্ন করে বা যৌগ গঠন করতে পারে। এই হাইড্রোজেনও কি করতে পারে, এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যেরকমের ধর, এরকমের যদি লিখি তাহলে কি হয়, NaCl এর কথা শুনেছিস, সোডিয়াম ক্লোরাইড, তারপরে কি হয়, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, এইগুলোর কথা শুনেছিস। তাহলে এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলো কি করছে, 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে, তারপরে KBr, পটাশিয়াম ব্রোমাইড, এগুলোর কথা শুনেছিস তো। এরা কি করে, এরা এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে যৌগ গঠন করছে। হাইড্রোজেন ঠিক সেরকমের এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে যৌগ গঠন করতে পারে, যেরকমের HF, তারপরে HCl, HBr, এইগুলোর কথা শুনেছিস। তাহলে এরা যেরকম কি করে, যৌগ গঠন করে, এরাও যৌগ গঠন করতে পারে। তাহলে এই তিনখানা মিল, আরো একটা মিল রয়েছে। আচ্ছা, হাইড্রোজেন কি করতে পারে, হাইড্রোজেন ইলেকট্রনকে ত্যাগ করতে পারে। আর যে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার কি ঘটে, তার নিজের জারণ ঘটে, আর সে আরেকজনকে কি ঘটায় দেয়, বিজারণ ঘটিয়ে দেয়। তার মানে কি, হাইড্রোজেন তীব্র বিজারক। বুঝতে পেরেছিস? তাহলে কি, হাইড্রোজেন তীব্র বিজারক। কেন বিজারক, বিজারকের আমরা কি জানি ধর্ম, যে নিজের ইলেকট্রন ত্যাগ করে তার নিজের জারণ হয়, আর সেই ইলেকট্রন কি করে আরেকজনকে ও দিয়ে দিতে পারে, তাই তো। তার মানে কি, সে আরেকজনকে কি করে দিচ্ছে, আরেকজনকে বিজারণ ঘটিয়ে দিচ্ছে, তাই তো। এবার যে আরেকজনকে বিজারণ ঘটিয়ে দিতে পারে তাকে কি বলা হয়, বিজারক বলা হয়। তাহলে হাইড্রোজেনের এই ধর্ম রয়েছে, যার জন্য হাইড্রোজেনের কে তীব্র বিজারক বলা হয়। আবার এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলো তীব্র বিজারক। কেন তীব্র বিজারক, ওরাও কি করতে পারে, নিজেরা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে, দিয়ে আরেকজনকে বিজারণ ঘটিয়ে দেয়, অর্থাৎ নিজের কি হয়, ওদেরকে কি বলা হয়, বিজারক বলা হয়। তাহলে আবার ক্ষার ধাতুরাও কি তীব্র ধাতু ও তীব্র বিজারক। বুঝতে পেরেছিস? তাহলে এই সাদৃশ্যগুলোর জন্য কি বলা, এই সাদৃশ্যগুলো 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে রয়েছে। আবার কি রয়েছে, 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে বৈসাদৃশ্যও রয়েছে। কোথায় বৈসাদৃশ্য রয়েছে, দেখ হাইড্রোজেন কি, হাইড্রোজেন হলো দ্বিপরমাণু গ্যাস, এইগুলো কি পেলাম সাদৃশ্য। আর এবারে কি রয়েছে, বৈসাদৃশ্য। হাইড্রোজেন কি, হাইড্রোজেন হলো দ্বিপরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস, তাই তো। অর্থাৎ কি, H2, দেখেছিস হাইড্রোজেন সব সময় H2 এইভাবে লেখা হয়, লেখা হয় তো। কিন্তু কিন্তু লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সব কি, এরা সব হলো ধাতু। যেহেতু এরা ধাতু আর এই গ্যাস, তার মানে এদের সঙ্গে এদের সঙ্গে হাইড্রোজেনের বৈসাদৃশ্যও রয়েছে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে কি রয়েছে, 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে তাদের সঙ্গে সাদৃশ্যও রয়েছে, আবার বৈসাদৃশ্যও রয়েছে। এটা প্রথমে লিখতে হবে। তারপরে কি আছে, তারপরে আবার এই হাইড্রোজেনেরই কি আছে, 17 নম্বর শ্রেণীর সঙ্গেও মিল রয়েছে। বুঝতে পেরেছিস?
কাদের সঙ্গে মিল রয়েছে? 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গেও মিল রয়েছে। তার মানে কি হাইড্রোজেন অ্যাকচুয়ালি হাইড্রোজেনের চরিত্র ভালো না, ঠিক আছে? হাইড্রোজেনের কি চরিত্র ভালো না, যার কারণে হাইড্রোজেনকে কি বলা হয়? দুষ্ট মৌল বলা হয়। ওদের 1 নম্বর শ্রেণীর সঙ্গেও মিল রয়েছে, 17 নম্বর শ্রেণীর সঙ্গেও মিল রয়েছে। 17 নম্বর শ্রেণীর সঙ্গে কোথায় মিল রয়েছে দেখ, 17 নম্বর শ্রেণীরা কি করে? 17 নম্বর শ্রেণীরা গ্যাস। 17 নম্বর শ্রেণীরা কি? দ্বিপরমাণুক গ্যাস। দ্বিপরমাণুক গ্যাস কারা? 17 নম্বর শ্রেণীর মৌলগুলো, যেমন ক্লোরিন 2, তারপরে ব্রোমিন। বুঝতে পেরেছিস? তাহলে দ্বিপরমাণুক গ্যাস। হাইড্রোজেনও কি? হাইড্রোজেনও দ্বিপরমাণুক। বুঝতে পেরেছিস? তাহলে হাইড্রোজেনও যেরকমের দ্বিপরমাণুক, তাহলে 17 নম্বর শ্রেণীর মৌলগুলো সেরকমের দ্বিপরমাণুক। তাহলে এইখানটাতে কি 17 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে ওদের মিল রয়েছে। আবার 17 নম্বর শ্রেণীর মৌলগুলো কি করে? এদের সঙ্গে 1 নম্বর শ্রেণীর সঙ্গে যুক্ত হয়ে কি করে? যৌগ গঠন করতে পারে। আগেই বললাম, তাই তো? হাইড্রোজেনও কি করতে পারে? হাইড্রোজেনও এই 1 নম্বর শ্রেণীর সঙ্গে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। দেখ তাহলে 17 নম্বর শ্রেণীর মৌলগুলো হাইড্রোজেন যেরকমের LiF, বুঝতে পেরেছিস? যেরকমের, তাহলে কি হচ্ছে? তাহলে এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলো এদের সঙ্গে বিক্রিয়া করে এই দেখ 17 নম্বর এখানে কি আছে? ফ্লোরিন আছে, এখানটাতে কি আছে? ক্লোরিন আছে। তাহলে এরা দুইজন বিক্রিয়া করে একটা যৌগ গঠন করেছে। হাইড্রোজেনও ঠিক সেরকমের কি করতে পারে? এদের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রাইড গঠন করতে পারে। যেরকমের NaH, LiH, এইগুলো কি? এইগুলো বিক্রিয়া করে যৌগ গঠন করেছে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর সঙ্গে। তাহলে এই দুই জায়গায় কি রয়েছে? এই 17 নম্বর শ্রেণীর যা রাসায়নিক ধর্ম রয়েছে, আবার হাইড্রোজেনেরও কি রয়েছে? সেরকমের মিল রয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে দুইজনের সঙ্গে মিল রয়েছে। এইবার আবার কি আছে? আবার অমিলও আছে। অমিল কি? অমিল বা বৈসাদৃশ্য কি? বৈসাদৃশ্য। হাইড্রোজেনের সঙ্গে এদের বৈসাদৃশ্য কি? হাইড্রোজেন হলো বিজারক, কিন্তু এই শ্রেণীর মৌলগুলো জারক, প্রচন্ড শক্তিশালী জারক, এবং সবথেকে বেশি হলো ফ্লুরিন। ফ্লুরিন সবথেকে শক্তিশালী জারক, আরেকজনের কি ঘটায় দেয়? জারণ ঘটিয়ে দেয়। তাহলে কি হাইড্রোজেন কি? হাইড্রোজেন বিজারক, হাইড্রোজেন বিজারক, কিন্তু 17 নম্বর শ্রেণীর মৌল কি? জারক। তাহলে এইখানটাতে ওদের কি রয়েছে? বৈসাদৃশ্য রয়েছে। তাহলে দেখ এইখান থেকে আমরা কি জানতে পারলাম? হাইড্রোজেনের সঙ্গে 1 নম্বর শ্রেণীরও সাদৃশ্য রয়েছে, আবার 17 নম্বর শ্রেণীরও সাদৃশ্য রয়েছে। দুইজনেরই সাদৃশ্য থাকার কারণে এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে দুষ্ট মৌল বলা হচ্ছে। বুঝতে পারছি? এবার বিজ্ঞানীরা কনফিউজড হয়ে গেছিল যে তাহলে কাদের কোন শ্রেণীতে হাইড্রোজেনকে আমাদের বসানো দরকার, তাই না? হাইড্রোজেনের যেহেতু এর সঙ্গেও মিল রয়েছে, এর সঙ্গেও মিল, তাহলে কোথায় বসাবো? তাহলে কেন এই 1 নম্বরে বসালো? তারপর বিজ্ঞানীরা সবাই মিলে বললো যে হাইড্রোজেনের যেহেতু লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, আবার 17 নম্বর শ্রেণীর লাস্ট কক্ষপথে কটা রয়েছে? 7টা রয়েছে। তাহলে কি এর লাস্ট কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন রয়েছে, আর এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলো লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, তার জন্য বিজ্ঞানীরা এই 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেনকে বসানোটাই যুক্তিযুক্ত মনে করেছে। বুঝতে পেরেছিস? তাহলে এখানটাতে তাহলে হাইড্রোজেনের কি রয়েছে? হাইড্রোজেনের লাস্ট কক্ষে একটি ইলেকট্রন রয়েছে, আবার কাদের লাস্ট কক্ষপথে? আবার এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোরও লাস্ট কক্ষে একটি ইলেকট্রন আছে, যার কারণে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতেই বসানো হয়। এখানটাতে বুঝতে পেরেছিস? এবার আমি আশা করছি তোদের বই পুরো কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, তোদের আমি পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। কোন পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি?
এই হাইড্রোজেনের সঙ্গে যে সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে এগুলো তো কমপ্লিট করে দিয়েছি। তারপরে মৌল সমূহের ধর্মের যে পর্যাবৃত্ততা এটা এবং কিছু ধর্ম রয়েছে সেই ধর্ম সম্পর্কে পরের দিন আমি আলোচনা করে দেব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পর ভালো করে, তারপরে নেক্সট দিন তোদের সঙ্গে আবার দেখা হবে।